আয়ন নিউজ টাইমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বর্ণালী চক্রবর্তী। মূল সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের শীর্ষ সংবাদগুলোর শিরোনাম। যুক্তরাজ্যে 10 মিলিয়ন মানুষ পেল করোনার টিকা। অক্সফোর্ডের টিকা মহামারী অবসানে ভূমিকা রাখবে আশা ম্যাট হ্যানককের। Very important that we show the world that the Oxford jab works and works well. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দল উহানের ল্যাবে করোনা ভাইরাসের উৎস ও বিস্তারের সূত্র খুঁজতে উহানের তদন্ত। মিয়ানমারের অভ্যুত্থান প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুললেন সেনাপ্রধান। নির্বাচনে জালিয়াতির ব্যাপারে সরকার পরিস্থিতি মোকাবেলার ব্যর্থ হয় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সেনাপ্রধান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। মহামারী অবসানে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কার্যকর ভূমিকা রাখতে পারে, এমনটাই মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। একটি জরিপে দেখা গেছে যে অক্সফোর্ডের ভ্যাকসিন করোনা সংক্রমণ 2/3 পর্যন্ত কমাতে সক্ষম। লুৎফুর রহমান লিঙ্কনের ডেস্ক রিপোর্ট। এক জরিপে দেখা গেছে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরুর পর করোনা ভাইরাসের সংক্রমণ কমে গেছে। ভ্যাকসিনটির এই সফলতাকে একেবারে দুর্দান্ত বলে আখ্যা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। মহামারী অবসানের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবারই প্রথম কোনো ভ্যাকসিন প্রয়োগের পর করোনার বিস্তার কমার কথা জানা গেল। যুক্তরাজ্য এখন পর্যন্ত 10 মিলিয়ন মানুষকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করেছে। জরিপটি পরিচালনা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে এর ফলাফল এখনও প্রকাশ হয়নি, তবে এতে দেখা গেছে ভ্যাকসিনটির সংক্রমণ ঠেকাতে উল্লেখযোগ্য মাত্রায় কার্যকর। এর অর্থ হলো ভ্যাকসিন গ্রহণকারীরা অন্যদের সংক্রমিত হওয়া থেকে সুরক্ষা দেবেন। We know that vaccines are the way out of this, and this new information from Oxford shows that the Oxford jab works. And given all the questions that have been raised and what's going on internationally, I think it's very important that we show the world that the Oxford jab works and works well. সংক্রমণ কমানো ছাড়াও জরিপে আরও দেখা গেছে ভ্যাকসিনটির একটি ডোজ নেওয়ার পরও 3 মাস পর্যন্ত 76% কার্যকর। গবেষকরা বলছেন প্রথম ডোজের পর 4 থেকে 12 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে। গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে লকডাউন চলছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কবে এই লকডাউন শেষ হবে তাও অনিশ্চিত। ফেব্রুয়ারির মাঝামাঝিতে পরিস্থিতি যাচাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। লুৎফুর রহমান লিঙ্কন, আয়ন নিউজ, লন্ডন। যুক্তরাজ্যের বর্ডার একেবারে বন্ধ করার বিপক্ষে বরিস জনসন। যুক্তরাজ্যের বাইরে থেকে যে পরিমাণ ওষুধ এবং খাদ্যদ্রব্য আমদানি করা হয় তার জন্য বর্ডার ক্লোজ করার আহ্বানকে নাকচ করে দেন তিনি। লেবার লিডার স্যার কির স্টারমার সম্প্রতি করোনার নতুন ধরন বাইরের দেশ থেকে যুক্তরাজ্যে যেন না আসে সেজন্য আরও কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আহ্বান করেন। জবাবে বরিস জনসন জানান, বর্তমানে যে নিয়ম রয়েছে তা ইতিমধ্যেই অনেক শক্ত। বর্তমানে করোনা সংক্রমণের লাল তালিকায় থাকা দেশ থেকে কেউ যুক্তরাজ্যে এলে তাকে হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হবে। So why did the Prime Minister choose not to do the one thing that SAGE said could prevent new variants coming to the United Kingdom? Prime Minister? Well, actually, Mr. Speaker, SAGE did not recommend a complete ban, and they say that travel bans should not be relied upon to stop importation of new variants. But we do have, Mr. Speaker, one of the toughest regimes in the world, and anybody coming from South Africa not only has to do a test before they come here, but anybody coming from South Africa now, British citizens returning from South Africa now, will find themselves obliged to go into quarantine for 10 days. ক্যাপ্টেন স্যার টম মুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বুধবার সন্ধ্যা 6টায় এক গণকরতালির আহ্বান করেন। 100 বছর বয়সী এই বীর নিজ পায়ে হেঁটে এনএইচএস-এর জন্য 33 মিলিয়ন পাউন্ডের ফান্ড গঠন করেন। করোনার বিরুদ্ধে লড়তে যেয়ে শেষে নিজেই করোনার কারণে প্রাণ হারালেন তিনি। বরিস জনসন বলেন, এই করতালি আমাদের স্বাস্থ্যকর্মীদের জন্য উৎসর্গ করা হলো। এছাড়া স্যার টম মুরের বাড়ির বাইরে আরও অসংখ্য মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। I think we should find a way to make sure that we mark the memory of Captain Tom and thank him for the contribution that he made
for the NHS. নিউজ টাইমের এ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করেছেন সাবেক রাষ্ট্রদূত ও রোহিঙ্গা অধিকার কর্মীরা। বলেছেন, প্রশাসনিক রদবদল ও স্থিতিশীলতা আনার নাম করে রোহিঙ্গাদের ফেরত নিতে গড়িমসি করতে পারে জান্তারা। দেখুন রিপোর্টে। 15 বছর কারাবাসের পর 2010 সালে সূচির মুক্তি, এরপর 2015-তে সরকার গঠন, সবকিছুই আশা দেখাচ্ছিল গণতান্ত্রিক মিয়ানমারের। কিন্তু 2015-16 থেকে 2021 পর্যন্ত বিশ্ববাসী দেখল একসময়ের এশিয়ার ম্যান্ডেলা খ্যাত অং সান সুচি কিভাবে সামরিক পুতুলে পরিণত হলেন। নিজে যে তিমিরে যাচ্ছিলেন, এই দফায় সাথে নিলেন দেশের মানুষকেও। রোহিঙ্গা নিপীড়ন নির্যাতনে মিয়ানমারের জেনারেলরা ঘৃণা কুড়িয়েছেন বিশ্বজুড়ে। এরপরও নানামুখী চাপ, ব্যবসায়িক লাভ সবকিছু মিলে রোহিঙ্গাদের ফেরাতে চুক্তিতে সম্মত হয় মিয়ানমার সরকার। নানা টালবাহানার পর বাংলাদেশের আশা ছিল আগামী জুনে ফেরত যাবে কিছু রোহিঙ্গা, কিন্তু সোমবারের পট পরিবর্তনে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান যারা আছে তারা নিজেদেরকে সংহত করার চেষ্টা করবে তাদের অবস্থান, সেই যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে, তারা নিশ্চিত না হচ্ছে, তাদের নতুন করে অনেক মন্ত্রী নিয়োগ দিতে হবে। তার ফলে রোহিঙ্গা পুনর্বাসনের বিষয়টি, প্রত্যাবাসনের বিষয়টি হয়তো কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য পিছনে চলে যেতে পারে। মিলিটারি আপাতত বলছে তারা 1 বছরের জন্য ক্ষমতা নিয়েছে, এরপর নির্বাচন দেবে, সবকিছু গোছাতে হবে, আমরা এসব নিয়ে ব্যস্ত আছি, এমন টালবাহানা করে জেনারেলরা প্রত্যাবাসনকে দীর্ঘায়িত করতে চাইবে। তবে আলোচনা বন্ধ করা যাবে না, বলছেন এই আলোচকরা। এটি খুব ভালো সময় মিলিটারি সরকারকে চাপ দেয়ার। এই মুহূর্তে তারা রোহিঙ্গা সংকটের বাইরেও গণতন্ত্র নিয়ে ইমেজ সংকটে আছে। সামরিক বাহিনীর অভ্যুত্থানকে জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র, আসিয়ান দেশগুলো কেউই ভালোভাবে নেয়নি। নতুন যে সরকার এসছে সেখানে তো আমরা সেটাতে খুব পরিবর্তন আনবার ক্ষমতা আমাদের হয়তো নাই, কিন্তু যারাই আসছে তাদের সাথে যোগাযোগ একেবারে বন্ধ করে দিলে আমাদের জন্য ক্ষতিকর। এই অঞ্চলের যারা প্রভাবশালী দেশ, যাদের প্রভাব আছে মিয়ানমারে, তাদের অনেক বিনিয়োগও আছে। মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা না হলে তাদের স্বার্থ কিন্তু রক্ষা হয় না। সেটা যদি আমরা ভালো করে বুঝাতে পারি তাদেরকে, তাহলে তারা আরো চাপ দেবে। পরিস্থিতি যাই হোক আর ক্ষমতায় যেই থাকুক, এটি নিশ্চিত করতে হবে রোহিঙ্গারা যেন নিরাপদ ও টেকসই ভাবে রাখাইনে ফিরতে পারেন, বলছেন সাবেক রাষ্ট্রদূত ও রোহিঙ্গা অধিকার কর্মী। পরীক্ষা ছাড়া পাশ করলেও স্বস্তিতে নেই এইচএসসি উত্তীর্ণরা। উদ্বেগ উৎকণ্ঠা ভর করেছে স্নাতক শ্রেণীতে ভর্তি নিয়ে, কারণ সবাই পাশ করায় কার কোথায় ভর্তির সুযোগ হয় বেড়েছে সেই অনিশ্চয়তা। এক্ষেত্রে সঠিক পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ করার তাগিদ বিশেষজ্ঞদের। দেখুন রিপোর্টে। করোনা পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় এবার সব পরীক্ষার্থীই পাশ করেছে উচ্চ মাধ্যমিকে। চট্টগ্রামে এই সংখ্যা ৯৭,৯৬৭। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন ১২,১৪৩ জন। নানা আলোচনার পর ফলাফল হলেও এখন অপেক্ষা স্নাতকে ভর্তি। চট্টগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীর তুলনায় কলেজ বিশ্ববিদ্যালয় মিলে আসন সংখ্যা সীমিত নয়, তবে সবারই উদ্বেগ পছন্দের বিদ্যাপীঠে ভর্তি নিয়ে। ডিজার্ভিং স্টুডেন্টরা ভালো জায়গায় চান্স পাবে কিনা সেটা নিয়েও একটা টেনশন আছে আমাদের। অ্যাডমিশন নিয়ে কোনো সার্কুলার আমাদেরকে দেওয়া হয়নি, কখন হবে, কিভাবে হবে, ওইটা নিয়েও টেনশনে আছি। ভর্তির ক্ষেত্রে বরাবরই পছন্দের শীর্ষে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে সুযোগ যেহেতু সীমিত, তাই পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানকে একমাত্র লক্ষ্যে পরিণত না করে যে কোনো জায়গায় ভর্তির মানসিকতা রাখার পরামর্শ শিক্ষাবিদদের। হয়তো কোনো জায়গায় কোনো কলেজে পর্যাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হয় না, মানে তাদের নেম অ্যান্ড ফেমের জন্য হতে পারে। আমরা যদি সংখ্যা বাড়িয়ে দিই, আমরা যদি একটা প্র্যাগম্যাটিক একটা পরিকল্পনা গ্রহণ করে সবাইকে ভর্তির সুযোগ করে দেয়, আমার মনে হয় এটা মোটেও সংকটজনক কোনো বিষয় না। শিক্ষাবিদরা বলছেন, গেল সেশনে উচ্চশিক্ষার স্বল্প সংখ্যক প্রতিষ্ঠানেই অনলাইনে পাঠদান হয়েছে, তাই কেবল ভর্তি করালেই হবে না। অনলাইনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে রেশনিং পদ্ধতিতে শ্রেণী কার্যক্রম শুরুর পরিকল্পনাও থাকতে হবে। একটা ক্লাসে 30 জন ছেলে মেয়ে আছে, আমরা যদি 3 ভাগ করে 10 জন করে আনি, ব্যাচ বাই ব্যাচ আমরা আনি, কোনো ব্যাচ যেই দিন ইউনিভার্সিটিতে এলো আগামী সপ্তাহে সেই ব্যাচ ঘরে থাকবে, তো সেই সুযোগগুলো সৃষ্টি করতে হবে।
সঠিক পদ্ধতিতে মেধা যাচাইয়ের মাধ্যমে উচ্চশিক্ষায় ভর্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে বিভিন্ন স্থানের প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেই সুযোগ রাখার পক্ষেও মত দেন শিক্ষাবিদরা। 5 ফেব্রুয়ারির পরও করোনা টিকা নিতে নিবন্ধন কার্যক্রম চলবে, আর হিসাব মেলানোর জন্যই রেজিস্ট্রেশন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। আর 7 তারিখের আগে উপজেলায় পৌঁছে যাবে করোনার টিকা, এসব জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে করোনার টিকা কার্যক্রম শুরু করতে এখন ব্যস্ত সময় পার করছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা দিতে প্রস্তুত করা হচ্ছে 7,000-এর বেশি দল। সঠিক প্রক্রিয়ায় টিকা দিতে দেশব্যাপী স্বাস্থ্যকর্মীদের চলছে প্রশিক্ষণ কার্যক্রম। টিকাদান কর্মসূচিটাকে যেন সুন্দরভাবে আমরা তুলে আনতে পারি, কাজটা যাতে তুলতে পারি, এইটা বিষয়ে আমরা বেশি প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে টিম, প্রত্যেকটা টিমের সদস্য 6 জন, এবং প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে 2টো টিম থাকবে, একটি রিজার্ভ টিম থাকবে। অধিদপ্তরের মহাপরিচালক জানান, নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। 5 ফেব্রুয়ারির পরেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে। 5 তারিখের মধ্যে সময় বেঁধে দেয়া ওইভাবে হয় নাই, কেউ হয়তো বলেছেন, কিন্তু ঠিক ওরকম করে কোনো ঘোষণা আমরা দিইনি। আমাদের অধিদপ্তর থেকে তো এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমরা রেজিস্ট্রেশন ছাড়া কাউকে ভ্যাকসিন দিতে চাই না, কারণ হিসাব ঠিক থাকছে না। হিসাব ঠিক থাকবে না, আমি সেকেন্ড ডোজটা তাকে কিভাবে দিব, কিভাবে তাকে জানাবো? সে যদি আমাদের কাছে নিবন্ধিত না হয় তাহলে তো জানানোর কোনো স্কোপ নেই। অধিদপ্তর বলছে, প্রথম ধাপে 60 লাখ ডোজ টিকা দেয়া হবে। ঢাকা শহরের সরকারি 43টি হাসপাতালে 354টি দল এই টিকা কার্যক্রম চালাবেন। প্রাথমিকভাবে প্রতিটি টিম প্রথম দিনই কাজ করতে শুরু করবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। এটা নির্ভর করবে রেজিস্ট্রেশন এবং প্রতিটি হাসপাতালের প্রতিটি টিকাদান কেন্দ্রের জন্য যতজন রেজিস্ট্রেশন করবেন সে সংখ্যার উপর নির্ভর করবে আমার কর্মীরা, আমার চিকিৎসকরা, টিকাদান যারা করবেন এরা কিভাবে কাজ করবেন। যদি আমরা মনে করি যে দেখি যে না সেইভাবে আমাদের হচ্ছে না, তাহলে আমরা ওটাকে 2 ভাগ করে ফেলবো। 2 ভাগ করে, কারণ টিকার ডোজ তো একটা দিলে হবে না, আমাদের 2টা দিতে হবে। তাহলে আমরা 30 লাখ দিব, দিয়ে তারপর অপেক্ষা করে আরও 30 লাখ দিব, কারণ তা না হলে পরে তো আমি ডোজ মিলাতে পারবো না। 7 ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী, অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেকেই টিকা গ্রহণ করবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হচ্ছে একটি ভায়ালে যে পরিমাণ ভ্যাকসিন থাকবে সেটি দিয়ে 10 জনকে আমরা টিকা দিতে পারবো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হংকং সরকার এক সময় খুব তাড়াতাড়ি পেতে চেয়েছিলেন চীনের স্যানোভেক ভ্যাকসিন, এখন চায় কিছুটা দেরিতে। এদিকে এক সমীক্ষা বলছে হংকংয়ের অধিকাংশ মানুষের স্যানোভেকে কোনো আস্থা নেই। এ নিয়ে দেখুন সামি হায়দারের ডেস্ক রিপোর্ট। হংকং বিশ্ববিদ্যালয় পরিচালিত এক সমীক্ষা থেকে দেখা গেছে 70% হংকংয়ের অধিবাসী চীনের সিনোভ্যাক করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী নয়। এর আগে হংকং সরকার খুব তাড়াতাড়ি পেতে চেয়েছিল চীনের সিনোভ্যাক ভ্যাকসিন, তবে এখন চায় কিছুটা দেরিতে। এদিকে হংকংয়ের 1000 মানুষের কাছে করোনার কোন ভ্যাকসিনে বেশি আস্থা জানতে চেয়েছিল হংকং বিশ্ববিদ্যালয়। জবাবে মাত্র 29% মানুষ বলেছেন চীনের সিনোভ্যাকের কথা। হংকংবাসীর মাঝে যে জার্মানি এবং যুক্তরাজ্যের ভ্যাকসিনের প্রতি আকর্ষণ বা আস্থা প্রবল তা খুবই স্পষ্ট। সমীক্ষায় অংশ নেওয়া 56% মানুষ বলছেন ভ্যাকসিন নিলে যুক্তরাষ্ট্র জার্মানির যৌথ উদ্যোগে উদ্ভাবিত ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন নিতে চান, আর 35% জানিয়েছেন তারা চান অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। অবশ্য হংকংয়ের বেশিরভাগ মানুষ ভ্যাকসিনই চান না। মাত্র 46% মানুষ মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া জরুরি। অন্যদিকে 75 লাখ ডোজ সিনোভ্যাক ভ্যাকসিনের অর্ডার দিয়েছিল হংকং। জানুয়ারিতেই ভ্যাকসিনগুলো চীন থেকে হংকংয়ে চলে আসার কথা ছিল। ভ্যাকসিন না পৌঁছানোর মূল কারণ হংকংয়ের সতর্কতা অবলম্বন। এখন সিনোভ্যাকের কার্যকারিতা সম্পর্কে আরও নিশ্চিত করে সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারা। এ পর্যন্ত 2,25,00,000 ডোজ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে হংকং সরকার। তার মধ্যে রয়েছে সিনোভ্যাক, বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে 2,25,00,000। এর মধ্যে ফেব্রুয়ারির শুরুর দিকেই বায়োএনটেকের ভ্যাকসিন পৌঁছে যাওয়ার কথা। আইএন টিভি ডেস্ক রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলটি চীনের উহানে একটি পরীক্ষাগার পরিদর্শন করেছে। কড়া নিরাপত্তার মধ্যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিতে যান তারা।
2019 সালের শেষের দিকে এখান থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি অনেকের। তাদের ধারণা কোনো বন্যপ্রাণীর উপর পরীক্ষা করতে গিয়ে এই ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয় ল্যাবের মানুষজন। এরপর পালিয়ে যায় গবেষণাগারটির সদস্যরা। ক্রমে অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে, তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করছে আমদানি করা ফ্রোজেন খাবার থেকে ছড়িয়েছে এই ভাইরাস। মিয়ানমারের জরুরি অবস্থা জারি প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুলেছেন সেনাপ্রধান মিন অং হ্লাং। অভ্যুত্থানের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, দেশে সেনা শাসন জারি করাটা অপরিহার্য ছিল এবং আইনানুগ পথেই তা করা হয়েছে। সেনা সদস্যদের নিয়ে গঠিত মন্ত্রী পরিষদে দেওয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি। বলেন, নির্বাচনে জালিয়াতি সংক্রান্ত অভিযোগগুলো মোকাবেলা করতে সরকার ব্যর্থ হওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদেরকে। অনেক অনুরোধের পরও সরকার সাড়া দেয়নি। এমন অবস্থায় দেশের জন্য একটি অপরিহার্য ছিল, আর সে কারণে আমরা সেই পথেই বেছে নিয়েছি, বললেন মিন অং হ্লাং। এদিকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেছে 30টি শহরের 70টি হাসপাতাল ও মেডিকেল বিভাগের কর্মীরা। সংবাদের এই পর্যায়ে দেশের কিছু খবর। সিলেটের কোম্পানিগঞ্জে গোয়াইনঘাট সার্কেল এএসপি নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে কোম্পানিগঞ্জ প্রেস ক্লাব। আমাদের প্রতিনিধি আলী হোসেন জানান, প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বের পরে বিদায়ী এএসপিকে ফুলের শুভেচ্ছা সহ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগে লক্ষ্মীপুরের দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফয়েজ ভূঁইয়া। আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহা জানান, রায়পুর প্রেস ক্লাবে বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আবুল ফয়েজ ভূঁইয়া। এই সময় তিনি জেলা বিএনপির দ্বন্দ্ব ও গ্রুপিং নিরসনে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন। চুনারুঘাট পৌরসভার 3 নং ওয়ার্ডের সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন কাউন্সিলর আলহাজ মোহাম্মদ রহম আলী। আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাফর নিয়াজ জানান, জনবহুল বড়াইল রাস্তার সংস্কার ও পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। জনসাধারণ এই সেতু নির্মাণ হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার প্রযুক্তির খবর। কোভিড ভ্যাকসিনেশন সেন্টারগুলো খুব দ্রুতই গুগল ম্যাপে এবং সার্চ ইঞ্জিনে যুক্ত হতে যাচ্ছে, জানান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। পাশাপাশি টিকা সংক্রান্ত নিজস্ব সাইট খোলার বিষয়টিও জানান তিনি বলেন, কোটি কোটি মানুষের ভ্যাকসিন পাওয়া সহজ হবে না, তবে এটি আমাদের জীবনকালে সমাধান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি। একই সাথে ভ্যাকসিন বিষয়ক প্রশিক্ষণ ও বিতরণে $150 মিলিয়ন সরবরাহ করবে তার প্রতিষ্ঠান। নিউজ টাইম শেষ করব খেলার খবর দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউথহ্যাম্পটনকে 9-0 গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় স্থান সুসংহত রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগ ইতিহাসে তৃতীয়বারের মতো স্কোর লাইন 9-0, যার দুটোই জয়ের অবদান ম্যানচেস্টার ইউনাইটেডের। দুটোই হারের সাক্ষী সাউথহ্যাম্পটন। 26 বছর আগে ইপসউইচকে এমন হারের লজ্জা দিয়েছিল রেড ডেভিলরা। আর গেল মৌসুমে লেস্টার সিটির কাছে একই ব্যবধানে হেরেছিল দ্য সেন্টস। দর্শক, রয়েছে আয়ন নিউজ টাইমের শেষ পর্যায়ে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে 10 মিলিয়ন মানুষ পেল করোনার টিকা। অক্সফোর্ডের টিকা মহামারী অবসানে ভূমিকা রাখবে আশা ম্যাট হ্যানককের। Very important that we show the world that the Oxford jab works and works well. বিশ্ব স্বাস্থ্য সংস্থার দল উহানের ল্যাবে করোনা ভাইরাসের উৎস ও বিস্তারের সূত্র খুঁজতে উহানের তদন্ত। মিয়ানমারের অভ্যুত্থান প্রসঙ্গে প্রথমবারের মতো মুখ খুললেন সেনাপ্রধান। নির্বাচনে জালিয়াতির ব্যাপারে সরকার পরিস্থিতি মোকাবেলার ব্যর্থ হয় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সেনাপ্রধান। দর্শক, এই ছিল আয়ন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।